শিক্ষার্থীরা, এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস। তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে 7.3.6 এই অ্যাক্টিভিটি নিয়ে। দেখো কি করতে বলা হয়েছে। নাও রিড দ্য স্টোরি এ হোল ইন দ্য ফেন্স। এখন চলো এই গল্পটি পড়ি, যে গল্পটির নাম হচ্ছে এ হোল ইন দ্য ফেন্স, অর্থাৎ বেড়ার মধ্যে হোল বা গর্ত। Then in pairs group, use the right forms of verb in the following gaps. In the following gaps. তারপরে দলগতভাবে বা জোড়ায় জোড়ায় তোমরা এই গল্পের মধ্যে মধ্যে যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপ বা ফাঁকা জায়গায় তোমরা রাইট ফর্ম অফ ভার্ব বা ভার্বের যে সঠিক ফর্ম রয়েছে সেগুলো তোমরা বসাও। লেটার এক্সচেঞ্জ ইউর কপিস উইথ নিয়ার বাই গ্রুপস ফর চেকিং দ্য অ্যান্সার্স। এরপরে তোমার অ্যান্সারের যে কপিটা রয়েছে সেটি তুমি তোমার দলের সদস্য বা পাশাপাশি যে সকল দলগুলো রয়েছে তাদের সাথে শেয়ার করো। দেখো, আমরা যদি আমাদের মূল বইতে পরবর্তী পৃষ্ঠায় যাই তাহলে আমরা এ হোল ইন দ্য ফেন্স আমরা এই নামে একটি গল্প পাবো। মূলত এই চ্যাপ্টারটির নামই হচ্ছে এ হোল ইন দ্য ফেন্স, এই নামই এই চ্যাপ্টারটির নাম। তো এখানে একটি গল্প রয়েছে, এই সেই গল্পটি। তো এই গল্পের মাঝখানে মাঝখানে দেখো আবার ফাঁকা জায়গা দেওয়া রয়েছে। এই ফাঁকা জায়গায় বিভিন্ন ওয়ার্ড বসিয়ে আমাদেরকে কি করতে হবে, এই গল্পটিকে সম্পূর্ণ করতে হবে। এখন সেই ওয়ার্ডগুলো কি দেখো, প্রত্যেকটা গ্যাপের পাশে বা শূন্যস্থানের পাশে ঠিক এভাবে ব্র্যাকেটের মধ্যে একটা করে শব্দ দেওয়া রয়েছে। প্রতিটি শব্দই হচ্ছে একটা ভার্ব। তো সে ভার্বের সঠিক ফর্ম কি হবে সেটি মূলত আমাদেরকে খালি ঘরে লিখতে হবে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব। যেমন দেখো, 1 নম্বরে শূন্যস্থান দেওয়া রয়েছে এবং তারপরে ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে লিভ। তো এই লিভের সঠিক ফর্ম কি হবে সেটি আমাদেরকে এই খালি ঘরে লিখতে হবে। ঠিক একইভাবে যেই শূন্যস্থানগুলো এখানে রয়েছে প্রত্যেকটি শূন্যস্থানের পাশেই ঠিক এভাবে ব্র্যাকেটের মধ্যে একটি করে ভার্ব দেওয়া রয়েছে। প্রতিটি ভার্বের সঠিক ফর্ম বা রাইট ফর্ম অফ ভার্ব কী হবে সেটি আমাদেরকে শূন্যস্থানে লিখে সম্পূর্ণ গল্পটি পূর্ণাঙ্গ করতে হবে। তাহলে চলো শিক্ষার্থীরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের গল্পের নাম হচ্ছে এ হোল ইন দ্য ফেন্স। তো আমরা ঠিক এভাবে শুরু করলাম। দেখো, মেনি ইয়ার্স এগো, অনেক বছর আগে, ইন এ স্মল ভিলেজ, ছোট্ট একটি গ্রামে, আ লিটল বয়, ছোট একটি বালক বা ছোট একটি ছেলে, লিভড উইথ হিজ প্যারেন্টস, সে তার বাবা মায়ের সাথে বা পিতামাতার সাথে বসবাস করত। এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্র্যাকেটে লেখা রয়েছে লিভ, তো আমরা এখানে লিখলাম লিভড, LIVED, লিভড। যেহেতু এটা অতীতকালের কথা এজন্য আমরা এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, অর্থাৎ লিভ ভার্বের মূল ফর্মের সাথে আমরা ইডি যুক্ত করে দেব। এজন্য এখানে লিভের পরিবর্তে লিভড হয়েছে। তো এই যে বোল্ড করা বা গাঢ় কালি দিয়ে যেই শব্দটা লেখা এটি হচ্ছে মূলত শূন্যস্থানের অ্যান্সার। তো দেখো, পরবর্তী বাক্যে আমরা চলে যাই। দ্য বয় ওয়াজ কুইক টু অ্যাঙ্গার অ্যান্ড টঞ্চ আদার্স উইথ হিজ ওয়ার্ডস। দেখো, সেই ছেলেটি সে খুবই বদমেজাজি ছিল। ওয়াজ কুইক টু অ্যাঙ্গার, সে খুবই দ্রুত রাগান্বিত হয়ে যেত। অ্যান্ড টঞ্চ আদার্স উইথ হিজ ওয়ার্ডস, এবং অন্যদেরকে সে তার মুখের ভাষা দিয়ে বা কথা দিয়ে কষ্ট দিত। টাঞ্চ আদার্স মানে হচ্ছে কষ্ট দেওয়া। কি দিয়ে কষ্ট দেওয়া? উইথ হিজ ওয়ার্ডস, তার মুখের ভাষা, তার মুখের কথা দিয়ে অন্যদেরকে সে কষ্ট দিত। হিজ ব্যাড টেম্পার মেড হিম ইউজ ওয়ার্ডস দ্যাট হার্ট আদার্স। তার যে বদ মেজাজ রয়েছে, ব্যাড টেম্পার মানে হচ্ছে বদ মেজাজ বা খারাপ মেজাজ, তার সেই খারাপ মেজাজ যেটি কিনা অন্য মানুষদেরকে হার্ট করত বা আঘাত দিত। দেখো, এখানে ইউজ লেখা রয়েছে, ইউজের পরিবর্তে এখানে ইউজই হবে, আমরা এর কোনো পরিবর্তন করলাম না। হি স্কল্ডেড নেইবার্স, কিডস অ্যান্ড ইভেন হিজ ফ্রেন্ডস ডিউ টু হিজ অ্যাঙ্গার, ডিউ টু এভরিওয়ান স্টার্টেড টু অ্যাভয়েড হিম। দেখো, এখানে যে বাক্যটি বলা হয়েছে আমরা গল্পটি পড়ব, গল্পটি পড়ার পরে বোঝার চেষ্টা করব যে কত চমৎকার একটি গল্প, এবং অবশ্যই গল্পটি বেশ শিক্ষণীয়। হি স্কল্ডেড নেইবার্স, স্কল্ডেড মানে হচ্ছে তিরস্কার করা, তিরস্কার করা। তো সে তার প্রতিবেশীদেরকে তিরস্কার করত, কিডস শিশুদেরকে, অ্যান্ড ইভেন হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুদেরকেও, ডিউ টু হিজ অ্যাঙ্গার অ্যান্ড এভরিওয়ান স্টার্টেড, অর্থাৎ সে রাগবশত রাগান্বিত হয়ে অন্যদেরকে সে তিরস্কার করত, এবং এর জন্য কি হলো, এভরিওয়ান স্টার্টেড, সকলেই শুরু করলো, টু অ্যাভয়েড হিম, তাকে এড়িয়ে চলতে। দেখো, এখানে ব্র্যাকেটে লেখা রয়েছে অ্যাভয়েড, আমরা এখানে অ্যাভয়েডের সাথে টু যুক্ত করলাম। তো সবাই তাকে এড়িয়ে চলতে শুরু করলো। হিজ প্যারেন্টস অ্যাডভাইস হিম মেনি টাইমস টু কন্ট্রোল হিজ অ্যাঙ্গার অ্যান্ড ডেভেলপ কাইন্ডনেস। দেখো, তার বাবা মা তাকে বিভিন্ন সময় অ্যাডভাইস করেছে, পরামর্শ দিয়েছে, টু কন্ট্রোল হিজ অ্যাঙ্গার, অর্থাৎ তার অ্যাঙ্গার বা রাগকে নিয়ন্ত্রণ করতে, অ্যান্ড ডেভেলপ কাইন্ডনেস, এবং তার মধ্যে দয়া বা দয়ালু যে মানসিকতা সেটিকে জাগ্রত করতে। তো এখানে কন্ট্রোল রয়েছে, কন্ট্রোলের পূর্বেও আমরা কি করলাম, টু যুক্ত করলাম।
আনফর্চুনেটলি অল দ্যার অ্যাটেম্পটস ফেইলড, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সেই সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। আমরা গল্পের শুরুটা ঠিক এভাবে পড়লাম, এরপর বাকি অংশটুকু দেখব আমরা। সেখানে কি লেখা রয়েছে, ফাইনালি দ্য বয়েজ ফাদার কেম আপ উইথ অ্যান আইডিয়া। তো সবশেষে তার যে বাবা, সেই ছেলেটির বাবা একটা পরিকল্পনা নিয়ে আসলেন। দ্য ফার্মার গেভ হিম এ ব্যাগ অফ নেলস অ্যান্ড আস্কড হিম টু হ্যামার ওয়ান নেল ইনটু দ্য ফেন্স এভরি টাইম হি গট অ্যাংরি। দেখো সেই পরিকল্পনাটা কি তার বাবা কি করলো, এ ব্যাগ অফ নেইলস, নেইল মানে হচ্ছে পেরেক, অর্থাৎ তার বাবা এক ব্যাগ পেরেক তাকে এনে দিল। অ্যান্ড আস্কড হিম টু হ্যামার, এবং তাকে সেই নেইলগুলো বা পেরেকগুলো এগুলোকে গাঁথতে বলল। ওয়ান নেইল ইনটু দ্য ফেন্স এভরি টাইম হি গট অ্যাংরি, অর্থাৎ একটি বেড়ার মধ্যে সে তার ছেলেকে এই পেরেকগুলো গাঁথার নির্দেশ দিলেন যখনই সে রাগান্বিত হয়ে যাবে। অর্থাৎ সে যখনই রাগান্বিত হবে তখনই একটি করে পেরেক সে বেড়ায় মারার জন্য বা বেড়ায় গাঁথার জন্য তাকে নির্দেশ দিলেন। তো এখানে গেট রয়েছে, আমরা কি করলাম, গট লিখলাম। গেটের পাস্ট ফর্ম আমরা গট লিখলাম। দ্য লিটল বয় ফাউন্ড ইট ইন্টারেস্টিং। দেখো এখানে ইন্টারেস্ট দেওয়া রয়েছে, আমরা ইন্টারেস্টিং বা নাউন করে দিলাম এখানে। তো দেখো সেই ছেলেটি এই যে কাজটি এটিকে বেশ ইন্টারেস্টিং বা আকর্ষণীয় মনে করলো। অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য টাস্ক, এবং সে এই কাজটিকে গ্রহণ করলো। Every time he lost his temper, he ran into the fence and hammered a nail. প্রতিবার যখনই সে রাগান্বিত হয়ে যায়, যখনই সে তার মেজাজ হারিয়ে ফেলে, সে কি করে, সেই ফেন্স বা বেড়ার দিকে সে দৌড়ে যায় এবং সে একটি করে পেরেক সেই বেড়ার মধ্যে লাগিয়ে দেয়। His anger drove him to hammer nails into the fence almost 30 times on the first day. দেখো এই যে কাজটা এতটাই গুরুতর হয়ে গিয়েছিল, তার রাগ যে এতটাই গুরুতর হয়ে গিয়েছিল, দ্য ফার্স্ট ডে, প্রথম দিন সে সেই বেড়ায় 30টার মতো পেরেক গেঁথে দিয়েছিল। এর মানে কি, এর মানে হচ্ছে একদিনেই সে প্রায় 30 বার রাগান্বিত হয়ে গিয়েছিল এবং সেই 30 বারই সেই বেড়ায় সে 30টা পেরেক সে মেরে দিয়েছিল। অ্যাট দ্য ডে পাস্ট, এরকম করে দিন যায়, দ্য নাম্বার অফ নেইল হ্যামার অন দ্য ফেন্স স্টার্টেড টু রিডিউস। দেখো যতই দিন যায় আস্তে আস্তে সেই বেড়ায় লোহা মারার পরিমাণ আস্তে আস্তে রিডিউস হয়ে যায় বা কমে যায়। রিডিউস, এখানে রিডিউস দেওয়া রয়েছে, আমরা টু রিডিউস লিখলাম। আস্তে আস্তে সেই লোহা মারার পরিমাণ বা পেরেক মারার পরিমাণ কমে যায়। দ্য লিটল বয় ফাউন্ড ইট ডিফিকাল্ট টু হ্যামার দ্য নেলস অ্যান্ড ডিসাইডেড টু কন্ট্রোল হিজ টেম্পার। দেখো ছোট সেই ছেলেটি সে এই কাজটিকে কঠিন মনে করে, অর্থাৎ তার রাগ কন্ট্রোল করার থেকে সে এই কাজটিকে বেশি কঠিন মনে করে। এর মানে এটি বোঝানো হয়েছে যে রাগ কন্ট্রোল করা, নিজের রাগ কন্ট্রোল করা এবং বেড়ায় পেরেক মারা, এই দুটার মধ্যে সে পেরেক মারাকে বেশি কঠিন মনে করে। তার মানে কি, তার মানে তার রাগ কন্ট্রোল করা তার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হচ্ছে। Gradually, the number of nails hammered into the fence reduced drastically, and the day arrived when no nails was hammered into the fence. এবং গ্রাজুয়ালি, দেখো মানে ক্রমান্বয়ে, ধীরে ধীরে, দ্য নাম্বার অফ নেলস হ্যামার্ড ইনটু দ্য ফেন্স রিডিউস ড্রাস্টিক্যালি। দেখো একেবারে তীব্রভাবে সেই বেড়ায় লোহা মারার পরিমাণ একেবারেই কমে যায়। অ্যান্ড দ্য ডে অ্যারাইভ, এবং এমন একটা দিন আসে when no nail was hammered into the fence, অর্থাৎ এমন একটা দিন আসে যখন সে বেড়ায় কোনো লোহাই আর মারছে না বা কোনো পেরেক আর মারছে না। The boy did not lose his temper that whole day, and for the next several days he did not lose his temper. এই ছেলেটি পরের দিনগুলোতে সে আর মেজাজ হারিয়ে ফেলছে না, অর্থাৎ বদ মেজাজ সে আর দেখাচ্ছে না। So he did not need to hammer any nail into the fence. আর এই কারণে তাকে সেই বেড়ার মধ্যে আর একটি করেও পেরেক মারতে হচ্ছে না। Now his father told him to remove the nails each time he controlled his anger. এবার তার বাবা তাকে নির্দেশ দিলেন যে যতবারই সে তার মেজাজকে নিয়ন্ত্রণ করতে পারছে, তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারছে, অতবার করে একটি পেরেক সে বেড়া থেকে বের করে আনবে। এটি তার বাবা তাকে নির্দেশ দিলেন। Several days passed and the boy was able to remove most of the nails from the fence. এভাবে বেশ কয়েকদিন চলে গেল এবং সেই ছেলেটি সেই বেড়া থেকে বেশ কিছু পরিমাণ নেলস বা পেরেক সে সেখান থেকে উঠিয়ে আনতে সক্ষম হলো। However, there remained a few nails and could not be pulled out.
কিন্তু তারপরেও দেখো সেখানে কিছু পরিমাণে পেরেক রয়ে গেল যেগুলো সে টেনে বের করতে পারলো না। এখানে পুল শব্দটি রয়েছে, আমরা পুলের পরিবর্তে পুলড PULLED অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ইউজ করলাম, যেহেতু ঘটনাটি পাস্ট হয়ে গেছে। তো দেখো তারপর কি হলো, দ্য বয় told his father about it, সে তার বাবাকে এই সম্পর্কে বলল। Father appreciated that and asked the boy pointing to a hole, what do you see there? দেখো তার বাবা তার এই কাজটিকে অ্যাপ্রিসিয়েট করলো, অর্থাৎ তাকে অ্যাপ্রিসিয়েট বা উৎসাহ দিল এবং তাকে জিজ্ঞাসা করলো ওই যে গর্তগুলো রয়ে গেছে সেই বেড়ার মধ্যে লোহাগুলো উঠানোর ফলে সেগুলো দেখিয়ে তার ছেলেকে সে জিজ্ঞাসা করলো যে তুমি এখানে কি দেখতে পাচ্ছ। দ্য বয় রিপ্লাইড, এ হোল ইন দ্য ফেন্স, আমি একটি গর্ত দেখতে পাচ্ছি সে বেড়ায়, আমি একটি গর্ত সেই বেড়ায় দেখতে পাচ্ছি। তখন কি হলো দেখো, নাও ডু ইউ সি হোয়াট হি অ্যাঙ্গার ডাস, এখন তার বাবা বলল তাহলে কি তুমি এখন এটা দেখতে পাচ্ছ যে অ্যাঙ্গার বা রাগ আসলে কি করতে পারে। আস দ্য ফাদার, তখন সে বাবা তাকে বলল যে তুমি কি এখন দেখতে পাচ্ছ যে রাগ কি করতে পারে। দ্য বয় গেভ কনফিউজড লুক, তখন সেই ছেলেটি একটা কনফিউজড লুক বা তার মধ্যে একটি দ্বিধান্বিত চেহারা দেখতে পেল, অর্থাৎ সে কি বলে উঠবে বা কি বলবে এটা সে কনফিউশনে ভুগলো, সে বুঝে উঠতে পারলো না। সো দ্য ফাদার কন্টিনিউড, যার কারণে তার বাবাই সে বলতে লাগলো দ্য নেলস ওয়ার, দেখো এখানে টু বি ভার্ব রয়েছে, টু বি ভার্বের পরিবর্তে টু বি ভার্ব আমরা কি ইউজ করলাম, আমরা ওয়ার ইউজ করলাম। আমরা জানি যে টু বি ভার্ব কি কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো এখানে যেহেতু নেলস রয়েছে এর আগে অর্থাৎ প্লুরাল ফর্ম, নাউনের প্লুরাল ফর্ম, আমরা এখানে ওয়ার শব্দটি ব্যবহার করলাম যেটি হচ্ছে একটি টু বি ভার্ব। দ্য নেল ওয়ার ইউর ব্যাড টেম্পার অ্যান্ড দে ওয়ার হ্যামার্ড অন পিপল, তখন সেই বাবা তাকে বললেন যে এই যে নেলগুলো দেখতে পাচ্ছ, এই যে পেরেকগুলো দেখতে পাচ্ছ, এই পেরেকগুলো হচ্ছে তোমার সেই বদমেজাজ, তোমার সেই রাগান্বিত রূপ। অ্যান্ড দে ওয়ার হ্যামার্ড অন পিপল, এবং সেগুলো মানুষের উপরে গিয়ে লাগে। You can remove the nails, but the holes in the fence will remain. দেখো তিনি বললেন যে তুমি চাইলে সেই নেইলগুলোকে বের করতে পারো বা সেই পেরেকগুলোকে বের করতে পারো, কিন্তু তারপরেও সেই যে গর্ত সেই গর্ত সেখানে থেকেই যাবে। অর্থাৎ তুমি সেখান থেকে সেই বেড়া থেকে যদি তুমি পেরেকগুলোকে বের করো গর্ত কিন্তু সেখানে থেকেই যাবে। এখানে রিমাইন শব্দটি রয়েছে, আমরা তার পূর্বে ফিউচার ফর্ম ব্যবহার করলাম অর্থাৎ উইল রিমাইন, অর্থাৎ এগুলো থেকেই যাবে। দ্য ফেন্স উইল নেভার লুক দ্য সেম, এই বেড়াটি আর আগের মতো দেখাবে না। ইট হ্যাজ স্কেয়ার অল ওভার, এর চারিদিকে অর্থাৎ এই বেড়ার চারিদিকে এরকম পরিস্থিতি দেখা যাবে। সাম নেলস ক্যান নট ইভেন বি পুলড আউট, এমনকি কিছু কিছু পেরেক এখানে এমনও থাকবে যে সেগুলোকে তুমি চাইলেই বের করতে পারবে না, অর্থাৎ সেগুলো এতটা শক্তভাবে সে বেড়ায় গেঁথে যাবে যে তুমি চাইলেও সেখান থেকে সেই নেলগুলো বা পেরেকগুলো টেনে বের করতে পারবে না। ইউ ক্যান হার্ট সামওয়ান উইথ ওয়ার্ডস অ্যান্ড সে সরি লেটার, তুমি কাউকে আঘাত করতে পারো এবং পরবর্তীতে তাকে তুমি সরিও বলতে পারো। বাট ওঞ্জ উইল রিমাইন দেয়ার ফর এভার, দেখো কি বলা হয়েছে, বাট দ্য ওঞ্জ উইল রিমাইন দেয়ার ফর এভার, কিন্তু সেই যে আঘাতটা তার মনের মধ্যে চিরকালই থেকে যাবে। অর্থাৎ আমরা যদি কাউকে কষ্ট দেই এবং কষ্ট দেওয়ার পরেও তাকে যদি আমরা সরি বলি, দেখো সে হয়তো আমাদেরকে ক্ষমা করে দিবে, কিন্তু তার মনের মধ্যে যে কষ্টটা রয়ে গেছে সেটা কিন্তু আজীবনই থেকে যাবে। তো এখানে ভার্বের যে মেইন ফর্ম রয়েছে রিমাইন, আমরা রিমাইনই এখানে ব্যবহার করলাম। ইউর ব্যাড টেম্পার অ্যান্ড অ্যাংরি ওয়ার্ড উইল লাইক দ্যাট, তোমার যে বদমেজাজ রয়েছে এবং যে রাগ রয়েছে, রাগের বশতে যে কথাগুলো তুমি বলো সেগুলো ঠিক এরকমই কাজ করে। ওয়ার্ডস আর মোর পেইনফুল দ্যান ফিজিক্যাল অ্যাবিউজ, তিনি বলছেন যে শব্দ মানুষের কথা সেগুলো হচ্ছে অনেক বেশি কষ্টদায়ক বা যন্ত্রণাদায়ক দ্যান ফিজিক্যাল অ্যাবিউজ, অর্থাৎ শারীরিক অত্যাচারের চেয়ে মানুষের মুখের ভাষা অনেক বেশি যন্ত্রণাদায়ক। মানুষকে যদি তুমি আঘাত করো, তাকে যদি তুমি মারো, তাহলে হয়তো তার গায়ের ব্যথা কিছুটা সময় পর চলে যাবে, কিন্তু যদি তাকে তুমি মুখের ভাষা দিয়ে কষ্ট দাও তাহলে সেই ব্যথা কিন্তু কখনোই চলে যাবে না, সেটি তার মনে আজীবন থেকে যাবে। ইউজ ওয়ার্ডস ফর গুড পারপোজ, সুতরাং তুমি তোমার মুখের ভাষাগুলো ভালো উদ্দেশ্যে ব্যবহার করো। ইউজ ওয়ার্ডস টু গ্রো রিলেশনশিপস, তোমার মুখের ভাষাগুলো তুমি ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য ব্যবহার করো। ইউজ ওয়ার্ডস টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস ইন ইউর হার্ট, তুমি তোমার মুখের ভাষাগুলো
তুমি ব্যবহার করো মানুষকে ভালোবাসা দেখানোর জন্য, কাইন্ডনেস দেখানোর জন্য, তোমার যে দয়ালু মন রয়েছে সেটি দেখানোর জন্য তোমার হৃদয়ের মধ্যে। দ্য বয় রিয়েলাইজ হিজ মিস্টেক্স অ্যান্ড হি ডিড নট রিপিট দেম। দেখো তখন সেই ছেলেটি তার ভুলগুলো উপলব্ধি করতে পারলো, অ্যান্ড হি ডিড নট রিপিট দেম, এবং সে কখনোই আর এই কাজগুলোর পুনরাবৃত্তি করলো না। রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি করা। তো শেষে যে রিপিট শব্দটি রয়েছে এখানে আমরা রিপিট শব্দটি ব্যবহার করলাম। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমরা সম্পূর্ণ এই গল্পটি শেষ করলাম। গল্পের মাঝে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেই ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করলাম রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে, এবং এর মধ্য দিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ গল্পটি পূর্ণতা পেল। আমি আশা করছি এখানে যে গল্পটি রয়েছে সেখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের পরবর্তী অ্যাক্টিভিটি 7.4.1। এই অ্যাক্টিভিটি তোমরা কিভাবে সম্পন্ন করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।